জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। বলেছিলাম কামাখ্যার কিছু সিক্রেট বলবো, যে জায়গাগুলো হয়তো কেউ নাম শুনেছে বা হয়তো সেই জায়গার নাম শোনেনি, বা আজকে কিছু যোগিনীর আলোচনা করব। এটা সেই যোগিনী নয়, তো আজকে সেই ভিডিও নিয়ে চলে এলাম। তার আগে একজনের সাথে আলাপ করাই, রোজইভাবেই আলাপ করাবো, করানো হয় না, আজকে করাই। এই দেখো আমার একটা সঙ্গী আছে, এটা বিড়ালি যোগিনী, এর নাম হলো মেনি। দেখেছো, এটা মেনি। এ হচ্ছে সবসময় আমার সাথে থাকে, বুঝেছো, আমার সাথে একসাথে শোয়, আমার বিছানাতেই থাকে। যে মেনি, এটা হলো বিড়ালি যোগিনী আমাদের। ওই দেখো, দেখেছো, ওই যে মেনি। মেনি তাকাও, দেখেছো, স্মাইল প্লিজ। তো মেনিকে ছেড়ে দিই, ভিডিও করবো, নাহলে উৎপাত করবে। তো যাই হোক, যেটা বলেছিলাম যে কামাখ্যার সিক্রেট রহস্য। আগে দেখবে, অনেকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা ইউটিউবে ছিল, বহু মানুষ দেখেছে, বহু ভিউজ ছিল এই ভিডিওটা। এবং যে জায়গাটার আমি উল্লেখ করেছিলাম, ওখানে বেশ কয়েকজন গেছিল, যে সেই জায়গাটা আছে। তার আমি টোটাল রাস্তা বলেছিলাম, কোথা দিয়ে যেতে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে সেখানে পুজো দিতে হয়, টোটাল হিস্ট্রি আমি সেখানকার বলেছিলাম। সেটা হলো কামাখ্যার নাগলোক। এই কামাখ্যার নাগলোক কোথায় আছে এটা আমি বলেছিলাম। কোটিলিঙ্গ থেকে নেমে গিয়ে গণেশ মন্দির থেকে নেমে গিয়ে তারপর রাস্তা, সম্পূর্ণ ডিটেলস ওই ভিডিওতে বলা ছিল। আজকে অন্য জায়গার কথা বলবো। আজকে অন্য জায়গার কামাখ্যা নিয়ে তো আমরা অনেক ভিডিওই দেখতে পাই, পডকাস্টে বা ইউটিউবে, ফেসবুকে প্রচুর ভিডিও কামাখ্যার উপরে। কামাখ্যা নীলাচল পর্বতটাই, টোটাল নীলাচল পর্বতটাই একটা রহস্যময় জায়গা। শুধু নীলাচল পর্বত বলবো না, এই আসাম ক্ষেত্রটাই একটা কিন্তু তন্ত্রের একটা গড় বলতে পারো। তন্ত্র মন্ত্র জাদু টোনার একটা গড় আসাম ক্ষেত্রটা। তো আজকে যে জায়গাটা বলবো, আমরা অনেকেই যারা তন্ত্র পথে আছে বা যারা তন্ত্র নিয়ে কালচার করে বা যারা অকাল্ট দুনিয়া নিয়ে কালচার করে, তারা অনেকেই এই যোগিনীর কথা শুনেছে। যোগিনী বলতেই আমরা সবসময় যেটা পুজো পাঠ বা বইতে সাধন ক্ষেত্রে আমরা দেখে থাকি, অষ্টযোগিনীর উল্লেখ পাই আমরা, 64 যোগিনীর উল্লেখ পাই, কোটি যোগিনীর উল্লেখ পাই। অ্যাকচুয়ালি যোগিনী যদি ধরা হয়, সেটা হলো 72,000 যোগিনী। যোগিনী টোটাল আছে 72,000। এই 72,000 যোগিনী আমাদের শরীরেই অবস্থান করে। এই যোগিনী সাধনা করতে গেলে একটা মানব দেহে কোথায় কোথায় যোগিনীর অবস্থান আছে, কোন যোগিনী, এটা জানা খুব দরকার। তো এই যে 72,000 নারী আমাদের শরীরে, এই 72,000 নারীতেই এই 72,000 যোগিনীর অবস্থান আছে। তো আজকে আমরা এই যোগিনীর আলোচনা করব না, আজকে একটা অন্য যোগিনীর আলোচনা করব, যেটা চট করে সোশ্যাল মিডিয়ায় খুব একটা কেউ করেছে বলে আমার মনে হয় না। খুব রেয়ার ভিডিও থাকলেও থাকতে পারে এটার উপরে। তো যাই হোক, সেটা হলো কামাখ্যা নিয়ে। জয় মা কামাখ্যা। ওম গুপ্ত কামাখ্যে তিলক পূজ্যতে পরাবাক্ষ বিবিধ্যাম সিদ্ধি নিত্যম দেবী শিবাপ্রিয়ে কামাখ্যে বরদে দেবী নীল পর্বতবাসিনী তং দেবী জগৎমাতা জনি মুদ্রে নমস্তে কামাখ্যে কাম সম্পূর্ণে কামেশ্বরী হরপ্রিয়ে কামনাং মে দেহি সর্বসিদ্ধি প্রদায়িনী কামাখ্যা দেবী নমস্তুতে। তো যেহেতু মা কামাখ্যার উপরে ভিডিও করব, তো সেজন্য মা কামাখ্যাকে প্রণাম জানালাম। এই কামাখ্যা শক্তিপীঠ, কামাখ্যাকে বলা হয় যোনিপীঠ। আমাদের 51 পীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠ কামাখ্যাকে ধরা হয়, কারণ এখানে মায়ের যোনি আছে। যোনি হলো সৃষ্টির দুয়ার, সৃষ্টির দুয়ার। সেই জন্য 51 পীঠের মেন পীঠ আর সবচেয়ে পাওয়ারফুল পীঠ বলা হয় কামাখ্যা, নীলাচল পর্বতকে। এই নীলাচল পর্বতের কোণে কোণে রহস্য লুকিয়ে আছে। তো আমি 2006 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি, সেটা হলো এয়ারপোর্ট হাই স্কুল থেকে। 2006 সালে এয়ারপোর্ট হাই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি। পাশ করার পর আমার যে প্রথম গুরু জেঠু, অ্যাকচুয়ালি আমার দীক্ষা হয়েছিল আমি যখন ক্লাস 3 পড়ি, সেটা মৌনী বাবার কাছে, তারাপীঠ শ্মশানে। তো সেটা তখন তো আমার সেই সেন্স ছিল না বা ছিল না। তো তারপরে ভবিষ্যতে আবার আমি বহু বছর পর বাবার সাথে একসাথে হয়ে যাই, মৌনী বাবার সাথে। বর্তমানে তো বাবা আছি, সবাই জানেন। বাবা আদি কৈলাস গেছিলো, আদি কৈলাস থেকে এখন দিল্লিতে আছে।
এই 24 তারিখে হয়তো বাবা তারকেশ্বরে আসবেন। তো যাই হোক, তাছাড়া আমার যে যদি বলো আমার জ্ঞান হওয়ার পর আমার প্রথম গুরু, সেটা হলো জেঠু, পণ্ডিত অজিত চক্রবর্তী। জেঠু দেহ রেখেছে। জেঠু আমার বাড়ি থেকে 2-3টে বাড়ির পরই থাকতো। আমার যারা পুরনো শিষ্য বা আমাকে যারা চেনে অনেকেই জেঠুকে দেখেছে, কারণ জেঠুও 2022 সালে দেহ রাখে। তো যাই হোক, এই জেঠুর সাথেই, জেঠুর হাত ধরেই আমার কামাখ্যা যাওয়া। উচ্চ মাধ্যমিক পাশ করার পর, তার আগে আমি জেঠুর সাথে কামাখ্যা গেছি আরও দুবার। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনও জেঠুর সাথে কামাখ্যা গেছিলাম। 11-এ পড়ি সেবারেও অম্বুবাচীতে গেছিলাম। যখন আমি 10-এ পড়ি তখনও অম্বুবাচীতে গেছি, 11-এও গেছি। যখন আমি 12-এ তখনও আমি জেঠুর সাথে গেছি। কিন্তু যখন আমি 12-এ পড়ি তখনই আমার পূর্ণাভিষেক হয়েছিল কামাখ্যাতে। আর জেঠুই করিয়েছিলেন পূর্ণাভিষেক, কিন্তু সেই পূর্ণাভিষেকটা করেছিল ব্রহ্মানন্দজি। উনিও দেহ রেখেছে 2022 সালে, 2023 সালে দেহ রেখেছে উনি। তো উনি কাটিহারে থাকতেন, বিহারের কাটিহার। ওনাকে অনেকে লাল বাবাও বলতেন, অনেকে কাটিহার বাবা বলতেন। উনি কিন্তু কাঠিয়া বাবা না, উনি কাটিহার বাবা। উনি একজন অঘরী ছিলেন। তো উনিও দেহ রেখেছেন। ওনার কাছে আমার পূর্ণাভিষেক। তো ওনার কাছে আমার যখন পূর্ণাভিষেক হয়ে গেল 2006 সালে উচ্চ মাধ্যমিকের পর, আমি যখন অম্বুবাচীতে কামাখ্যায় গেছিলাম, সেবারেই আমার পূর্ণাভিষেক হয় জেঠুর সাথে। তারপরে আমি বাড়ি ফিরিনি। উনি আমাকে 1 বছরের জন্য ব্রহ্মচর্য পালন করতে বলেছিলেন সেই কামাখ্যাতে থেকেই। একবার আমি বাড়িতে এসেছিলাম, কারণ বাড়িতে জানিয়ে যাওয়া, বাড়ি থেকে তো কোনো মতেই চাচ্ছিল না। অনেক কষ্টে জেঠু পারমিশন করে, অনেকভাবে, মানে অনেক কিছু করে, বুঝোই তো বাড়িতে মা বাবা, বিশেষ করে মা, যদিও আমার মাও দেহ রেখেছে 8 বছর, তো ছাড়বে না মা, অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে যাওয়া। তো আমি কামাখ্যায় থাকতাম। প্রথমে যখন জেঠুর সাথে যেতাম আমি তখন দীপ শর্মার বাড়িতে থাকতাম, দীপদার বাড়িতে। ডক্টর পরমেশ শর্মা, দীপ শর্মা, এরা 2 ভাই। কামাখ্যা মায়ের মন্দিরে গেটে ঢুকতেই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা ওপর দিকে, ডান দিক দিয়ে, যেখান থেকে এখন মন্দিরে যাওয়ার লাইন দিতে হয়, ওইদিকে দীপ শর্মার বাড়ি। জেঠুর সাথে যখন যেতাম ওখানে থাকতাম। কিন্তু ওখানে একটু হাইফাই বেশি, ভাড়াটা বুঝতেই পারো। তখন তো আর রোজগার পাতি আমার সেরকম নেই। তো এরপরে যখন আমার পূর্ণাভিষেকের পরে আমার যখন থেকে যাওয়ার এগে হলো, গুরুর আদেশ হলো এখানে থেকে ব্রহ্মচর্য পালন করতে হবে 1 বছর। অ্যাকচুয়ালি পূর্ণাভিষেকের নিয়মই এটা ছিল, পূর্ণাভিষেক হওয়ার পর ব্রহ্মচর্য পালন করা, যেটা এখন আর কেউ করে না। এখন তো পূর্ণাভিষেক বিক্রি হয়, তখন বিক্রি হতো না। তো যাই হোক, তো আমি থেকে যাই কামাখ্যায়। তখন ঠিক ধূমাবতী মায়ের মন্দিরের যে সিঁড়িটা আছে, ধূমাবতী মায়ের মন্দিরে বসা, ওপর থেকে যদি ধূমাবতীর মন্দির যাও, মানে যে বাঁ দিকে যেখানে বাথরুম আছে, বাথরুমের গলিটা দিয়ে যে রাস্তা সোজা গেলে সিঁড়ি দিয়ে নামলে ধূমাবতীর মন্দির, আরও নেমে গেলে ভৈরবী মন্দির, পাশে কচ্ছপ পুকুর। ওই ধূমাবতী মায়ের মন্দিরের দর্শন করার পর সিঁড়ি দিয়ে যে নিচের দিকে নামার রাস্তাটা আছে, ওই রাস্তারই ডান দিকে, বাঁ দিকটা জঙ্গল আছে, ডান দিকটায় একটা বাড়ি আছে। টিনের ঘরটা এখনও আছে, আর ওদের বাড়ি এখন 3 তলা হয়ে গেছে, তখন 1 তলা বাড়ি ছিল। ওটা হলো পবিত্রদার বাড়ি। পবিত্রদা এয়ারপোর্টে চাকরি করতেন, আর কামাখ্যার বলিদার ছিলেন, বলি দিতেন কামাখ্যা। পবিত্রদার বাড়িতে আমি ভাড়া থাকতাম, ওখানে একটা ঘরে ভাড়া থাকতাম পবিত্রদার বাড়িতে। ওদের বাড়িতেও খাওয়া দাওয়া করতাম। আর পবিত্রদার বাড়ি থেকে ওই যে রাস্তাটা, হনুমানজির মন্দির আছে মায়ের পশ্চিম গেট, ওই গেটের পাশ দিয়ে বাঁদিক দিয়ে যে রাস্তাটা একদম নিচের দিকে, তখন এখন ওটা সিঁড়ি গেঁথে দেওয়া হয়েছে, তখন ওটা শুধু পাথর বসানো ছিল, একদম নিচের দিকে নামে ওই রাস্তাটা। ওই রাস্তাতে বেশ খানিকটা গেলে প্রথমে পবিত্রদার বাড়ি, তারপরে হচ্ছে আরও 2-4টে বাড়ি, তারপর কামাক্ষীদের বাড়ি, ওদের বাড়ি পার করার পর তপেনদাদের বাড়ি আছে মনে হয়, তারপরে ওইখান থেকে গিয়ে আরেকটু গেলে ভবেনদার বাড়ি, ভবেনাথপুরিয়া, মানে মিতুলদের বাড়ি। তো ওইখানেও থাকতাম, ভবেন্দার ওখানে থাকতাম, ভবেন্দার ওখানে বৌদি খাওয়া দাওয়ার, ওখানেও মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে আসতাম। ওইখান থেকে একটা রাস্তা সোজা নেমে যায়, সেটা এখন রাস্তা, এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে। তখন কিন্তু ওটা সিঁড়ি ছিল না, শুধু বড় বড় পাথর বসানো ছিল, সিঁড়ির মতো করে মাপ করে সাজানো ছিল সুন্দরভাবে। কিন্তু বর্ষাকালে ওই সিঁড়ি দিয়ে হাঁটা, মানে ওই রাস্তা হাঁটা খুব দুরূহ ব্যাপার ছিল, মানে একটু পা পিছলে গেলে সোজা নিচে। ওই রাস্তাটা দিয়ে পুরো নেবে সোজা নামতে থাকলে
একটা শ্মশান আছে, ওটাকে বলা হয় মালিপাড়া শ্মশান। ওটা বেওয়ারিশ লাস্টাস পোড়ায় ওখানে মালিপাড়া শ্মশান, পাশে মা কালীর মন্দির আছে, শ্মশান। আর আমি যখনকার কথা বলছি তখন ওখানে মন্দিরটা অত ডেভেলপ ছিল না, ছোট্ট মায়ের মন্দিরটা ছিল, পাশে একটা চিটে বেড়ার ঘর ছিল, একটা সাধু থাকতো। আর আমি চিতার ওখানে বসে বসে রাত্রিবেলা হোম টোম জপ তপ সন্ধ্যের পর থেকে আমি ওইখানেই করতাম, অনেক রাত অবধি, প্রায় ভোর রাত্রি অবধি করতাম। তখন ওইখানে রাস্তা, এখন নতুন রোড হয়েছে, ওই ঠিক শ্মশানের কালী মন্দিরের পাশ দিয়ে সোজা একটা রোড, একটা ডান দিক গেছে, একটা বাঁ দিক গেছে, একটা নিচের দিকে নেমে গেছে, সুন্দর রাস্তা হয়েছে। আগে কিন্তু কিচ্ছু ছিল না, পুরো পাথর। যারা পুরনো কামাখ্যায় গেছে ওই শ্মশানে মালিপাড়া, আর হেঁটে আসার রাস্তা কিন্তু ওটা ছিল। অম্বুবাচীর সময় যখন এদিকে রাস্তা বন্ধ করে দেয় বলতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, যেটা মেন রাস্তা সেটা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তো ওই পিছনের রাস্তাটা দিয়ে মালিপাড়ার রাস্তা, মালিগাঁও হয়ে মালিপাড়ার রাস্তা দিয়ে লোকজন হেঁটে ওই রাস্তা দিয়ে উঠতো। যারা আগে গেছে কামাখ্যা তারা জানবে ওই রাস্তাটা কেমন ছিল, দুর্গম রাস্তা, শুধু পাথর বসানো, দুদিকে জঙ্গল, অদ্ভুত ফিলিংস ছিল। এখন তো লোকজন ওটা সিঁড়ি বানিয়ে রাস্তা করে দিয়ে এখন অনেক ওদিকটা ডেভেলপ হয়ে গেছে, এখন আগে পুরো জঙ্গল ছিল। তো ওই মালিপাড়া শ্মশানেই আমি পুজো পাঠ হোমযজ্ঞ সব করতাম। দিনের বেলা মন্দিরে বসতাম, সন্ধ্যেবেলা মন্দিরে জপ করতাম, তারপর চলে যেতাম শ্মশানে। এবার শ্মশানে যতক্ষণ আমার জপ তপ সাধনা করার এসে আবার ওই ময়নাদের বাড়ি মানে পবিত্রদার বাড়িতে এসে থাকতাম। তো এটাই ছিল ওখানকার জীবন, আমার লাইফ। এখন কামাখ্যায় যেখানটা দেখবে সবাই প্রদীপ জ্বালায়, যারা কামাখ্যা যায় এখন যেখানে দেখবে প্রদীপ, সবাই দীপ দেয় মাকে, প্রদীপ, প্রচুর প্রদীপ, র্যাক লাগানো আছে প্রদীপ। ওখানে আগে প্রদীপ দেওয়া হতো না, ওটা অ্যাকচুয়ালি সাধুদের বসার জায়গা ছিল। ওখানে সব সাধুরা সাধুরা থাকতো, গান টান করতো, বাউল ফাউল, আর বাইরে দিয়ে সবাই সাধুরা লাইন দিয়ে গামছা পেতে বসে ভিক্ষা করতো অম্বুবাচীর সময়। ওই জায়গাগুলো পুরো সাধুদের ভিড় ছিল আগে। আর যে জায়গাটায় মন্দিরের গায়ে দেখবে মায়ের ছবি আর শিবের মূর্তি দেয়ালের মধ্যে করা আছে, মা আর শিব যে দেয়ালের মধ্যে মূর্তি বানানো আছে দেয়ালের গায়ে, যেটা কাঁচের ব্যারিকেড করা আছে, ওটা অ্যাকচুয়ালি আগে খোলা ছিল, ওপেন ছিল। আর ওইখানটাতেই সবাই প্রদীপ দিত আগে প্রদীপ ওইখানে দেওয়া হতো। আর এদিকে যেখানটা এখন প্রদীপ দেওয়া হয় বর্তমানে, ওই জায়গাটা সাধু সন্তরা বসতো। তো জেঠুর মুখে আমি কামাখ্যার প্রচুর গল্প শুনেছিলাম, কারণ জেঠু বহু বছর ধরে এই কামাখ্যায় যাতায়াত জেঠুর। তো জেঠুর কাছে আমি প্রচুর এইসব যোগিনী কামাখ্যার গুপ্ত রহস্য হেনা তেনা, কারণ জেঠুর কাছে আমি শুনেছি জেঠুরা যখন থেকে আসতো তখন কামাখ্যা গুয়াহাটির ওখান থেকে পায়ে হেঁটে কামাখ্যার পাহাড়ে উপরে উঠতো, তখন কোনো গাড়িও চালু হয়নি, তখন ওই রাস্তাই নাকি সেইভাবে হয়নি, ওরা পায়ে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে ওপরে যেত। তো সেই জামানা থেকে জেঠু কামাখ্যা যাওয়া, কারণ জেঠু দেহ রাখলো 22-এ, মানে জেঠুর তখন 84 বছর বয়স, তাহলে জেঠুর বয়সটা অনেক। তো জেঠুর যাতায়াতটা, জেঠু খুব স্ট্রং ছিল, হটে যোগী ছিলেন। তো জেঠুর কাছে আমার কামাখ্যা তন্ত্র শেখা, কামাখ্যা তন্ত্রের হাতে করি জেঠুর কাছে, তারপরে ব্রহ্মানন্দজির কাছে যতটুকু শেখা আমার কামাখ্যা তন্ত্র নিয়ে। পরে কিছুটা গোপেশ মণি মহন্তর কাছে শিখেছি, তবে ওনার কাছে অতটা না, জেঠুর কাছে আর ব্রহ্মানন্দজির কাছে বেশি আমি কামাখ্যা তন্ত্র শিখেছি। আর তাছাড়া পরে আরও কিছু যাদের কাছে আমি কামাখ্যা তন্ত্র শিখেছি তাদের কথা পরে আসছি। তো এই 1 বছর 13 মাস মতো আমি ছিলাম কামাখ্যা, 13 মাস টোটাল ওইখানে থাকতাম, ময়নাদের বাড়ি ভাড়া থাকতাম। মানে ময়না হলো পবিত্রদার মেয়ে, ময়না এখন বড় হয়ে গেছে, অনেক বড়। তো ময়না তখন ছোট্ট ছিল, খেলা করতো আমাদের সাথে এসে। ওদের বাড়িতে একটা কুকুর ছিল, পরে একটা কুকুর আনা হলো। তো যাই হোক, ওগুলো আগে তখন একটা কুয়ো, ঠাকুমা বেঁচে ছিল, একদম থুতথুরে বুড়ি, কিন্তু খুব মানে ডাঁটালো মহিলা। তো যাই হোক, তো ওইখানে থাকতাম। কুয়োর জল খেতে হতো তখন ট্যাঙ্ক মানে নিচের জল খুব একটা উঠতো না, উপরে জল পাওয়াই যেত না, যখন মাপা জলে স্নান করতে হতো। ময়নাদের বাড়ি কুয়ো আছে, লোকে কুয়োর জল নিয়ে গিয়ে বাড়িতে খেত, আমরা তখন কুয়োর জলই খেতাম, মিষ্টি জল কুয়োর। তো যাই হোক, যেখানটায় বললাম সাধু সন্তরা বসতো, তো ওই 13 মাস যখন আমি থাকতাম কামাখ্যায়, রোজ গিয়ে তো মায়ের ওখানে বসতাম, জপ তপ পাঠ করতাম। তো একজন মাতাজি ছিল, মাঝে মধ্যে আসতো কামাখ্যায়, ওই বেদিটায় ওখানে বসে থাকতো। বয়স্ক ছিল, একদম বয়স্ক, লাল কাপড় পরতেন, মাথায় এরকম একটা বড় সিঁদুরের গোল ফোঁটা পরতেন,
আর বিশাল বড় বড় জটা ছিল। কখনো উনি জটাটা পাকিয়ে বসতেন, কখনো জটাটা খুলে বসতেন। কয়েকটা মালা পরতেন গলায়। মা কারোর সাথে কথা বলতেন না, চুপচাপ বসে থাকতেন আর জপ করতেন। খুব চেনা পরিচিত কেউ গেলে তার সাথে হয়তো গল্প টল্প দুটো কথা বলতেন। মা বাংলা বলতে পারেন না, হিন্দি বলতেন। তো সে মায়ের নাম ছিল হচ্ছে ম্যাড্রাজিমা। এখন উনি দেহ রেখেছে অনেক দিন আগে উনি দেহ রেখেছে। ওনার মেয়ে এখন জীবিত আছে, ওনার মেয়ে যায় এখনো কামাখ্যায়, তারও বয়স হয়ে গেছে। তো এই ম্যাড্রাজি মায়ের কাছে শুধু গল্প শোনা না, মানে সত্যি ঘটনা মায়ের কাছে শোনা, এবং মায়ের হাত ধরে বেশ কয়েকটা জায়গা আমি কামাখ্যায় ঘুরে এসেছি, যেগুলো সচরাচর মানুষ যেতে পারে না। নামও হয়তো অনেকে শুনেছে কি আমি জানি না। অনেকে এরকম গল্প তো শুনেছে, কামাখ্যায় গেলে ওখানে জাদু টোনা হয়, বা মায়াঙে গেলে ওখানে মানুষকে গরু ছাগল বানিয়ে দেয়, ভেড়া বানিয়ে দেয়, পশু পাখি বানিয়ে দেয়। এটা অবশ্যই অনেকে শুনেছে। এই ঘটনার মধ্যে কিছুটা জল মেশানো আছে, কিছুটা সত্যতা আছে। মানে অ্যাকচুয়ালি গল্প যারা বলে, যারা গল্প তৈরি করে বলে, তারা অ্যাকচুয়ালি কী হয়, গল্পের মধ্যে কিছুটা জল মিশিয়ে গল্পকে একটু রোমাঞ্চকর বানায়। তো এই যে মানুষকে ছাগল ভেড়া গরু বানিয়ে দেওয়া, কিছুটা এর মধ্যে না জল মিশিয়ে ব্যাপারটাকে গল্প বানিয়ে দেয়। আর আসল তথ্যটা অ্যাকচুয়ালি দিতে পারে না, যে গোড়া, যে তথ্যের গোড়াটা কোথা থেকে, এই জায়গাটা কিভাবে ছাগল ভেড়া গরু হয় মানুষ, এই তথ্যটা কিন্তু এটা কেউ দিতে পারে না, কারণ এটা গল্প শুনে বলে। আমি নিজের চাক্ষুষ দেখা বলছি, এই ম্যাড্রাজি মায়ের সঙ্গে আমি প্রায় গিয়ে গল্প করতাম, মায়ের সাথে কথা বলতাম বিভিন্ন সাধন ভজনের কথা। মায়ের অনেক বয়স তখন, হ্যাঁ মা স্ট্রং ছিল, হাঁটাচলা করতে পারতেন, একটু ভারী চেহারা ছিল, ছোটোখাটো হাইট ছিল, সাধন ভজনের খুব সুন্দর কথা বলতেন মা। এমনি মা একটু কম কথা বলতেন। তো যাই হোক, মায়ের কাছে আমি এইসব যোগিনী টোগিনীদের গল্প, তখন মায়ের কাছে জানতে চেয়েছিলাম, মা এরম তো হয় এখানে, শুনেছি ছোটোবেলা থেকে গল্প শুনেছি যে মানুষকে ছাগল ভেড়া বানিয়ে দেয় এখানে, কামাখ্যায় এলে কেউ যেতে পারে না, এই গল্পগুলো প্রচুর ছোটোবেলা থেকে শুনে এসেছি, তো এরম কি সত্যি হয়? তখন মা আমায় বলছে, আমি বাংলায় বলছি, মা আমায় হিন্দিতে বলছে, হ্যাঁ বেটা হতা হয় কুছ তো হে। তো মায়ের কাছে আমি খুব জেদ, মা আমাকে দেখাবে এরকম সত্যি এরকম কোনো জায়গা আছে কি কামাখ্যায় আদৌ। তো বলে অনেক মেয়েরা থাকে ওখানে, এই থাকে সেই থাকে। তো এরকম জেঠুর কাছেও আমি শুনেছি, জেঠুর সাথেও একটি জায়গায় আমি গেছিলাম, সেটার গল্প পরে বলবো, ওই কামাখ্যাতেই। তো মায়ের সাথে মা বলল, হিন্দিতে মা বলেছিল, আমি বাংলায় বলি। মা বলছে, তোকে চল সেই জাদুর নগরী দেখাবো। কামাখ্যায় জাদুর নগরী আছে, সত্যি সত্যিই আছে, যা সচরাচর মানুষ যেতে পারে না একদম। আমি ঠিকানা সহ জায়গা বলে দেবো নাম দিয়ে, যদি কারোর মনে হয় সেই জায়গায় যাবে, অবশ্যই যেতে পারে। ঈশ্বরের যদি কৃপা হয়, মায়ের যদি কৃপা হয়, তবেই দর্শন হবে সেই জায়গার, নালে সেই জায়গার দর্শন হওয়া খুব মুশকিল। কামাখ্যাতে আর মায়াং মিলিয়ে 3খানা জায়গা আছে। মায়াংয়ের কথা অনেকেই শুনেছে। মায়াং মানেই লোকে জানে জাদুটোনা। একজনের পডকাস্টে আমি দেখছিলাম কালকে, মানে গতকাল না আজকে, বলছে মায়াঙে কোনো শক্তিপীঠ ফিট নেই, ওসব মায়াঙে কোনো মন্দির ফন্দির নেই, ওখানে এমনি জাদু টোনা ফোনা, এইসব মুড়ি চালান ফুড়ি চালান বাটি চালান এইসবই হয়, ওইসব টুকটাক হয়। একদমই ভুল ধারণা। সে বলছে আমি আসামে থাকি, আমার বাড়ি থেকে মায়াং একটুখানি। একদম মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা। আমি বলছি মায়াং এমন একটা জাদুনগরী ভাবতেও পারবে না। যারা মায়াং যায়নি, লোকে মায়াং মানেই জানে দুটো জায়গার নামই জানে, রাজা মায়াং বুড়া মায়াং, এর বেশি আর এগোতে পারে না। ওই দুটো টুরিস্টরা ঘুরতে যায়, রাজা মায়াং বুড়া মায়াং, এই দুটো জায়গায় ঘোরে। মায়ং কথাটা এসছে কোথা থেকে? মা আং, আঙ্গ মানে কি অঙ্গ, শরীরের অঙ্গ, আং, মা আং, এই কথাটা মায়াং, মায়ের অঙ্গ আছে ওখানে। মায়াঙে হচ্ছে মায়ের অঙ্গ আছে। সে মন্দির কোথায়? অনেকটা উঁচুতে যেতে হবে মায়াঙে। সেটা হলো মা মহামায়ার মন্দির আছে মায়াঙে। মা মহামায়ার মন্দির মায়াঙে একটা আছে, আরেকটা তোমার হচ্ছে
আসামে আর একটা মহামায়ার মন্দির আছে, সেটা গুয়াহাটি যাওয়ার আরও বেশ কিছু স্টেশন আগে পড়বে। কিন্তু মেন মহামায়ার মন্দিরটা হলো মায়াঙে, ওখানেও মায়ের অঙ্গ আছে। আর অদ্ভুত পাওয়ারফুল, ওটা একটা তন্ত্র সাধন ক্ষেত্র। এছাড়া কামাখ্যা আর একটা গুপ্ততন্ত্রের ক্ষেত্র আছে, সেটা হলো মা দীর্ঘেশ্বরী। কামাখ্যা থেকে বাইকার যেতে হয় মা দীর্ঘেশ্বরী, ওটা আর একটা পাহাড়। ওখানে যেতে গেলে বিকেলের আগে ঘুরে চলে আসতে হবে, সন্ধে হওয়ার আগে। প্রচুর বাঘ আছে। ওটা হলো মা দীর্ঘেশ্বরী। ওখানে মাকে শেরাবালি রূপে পুজো হয়, দক্ষিণাকালী রূপে পুজো হয়, আর বাঘের পায়ের চাপে পুজো হয়। ওখানে গেলে লোকে দেখতে পাবে হোমকুণ্ড ফোমকুণ্ড, ওদের অফিস টফিস সব জাল দিয়ে ঘেরা আছে বাঘের জন্য। তো গেল তো ম্যাড্রাসি মায়ের সাথে আমি যে গেছিলাম, মা বললো তোকে যোগিনীদের দেশে নিয়ে যাব। আমি বাহ, এ তো আনন্দ। তখন বয়সটা আমার আরো কম। যোগিনীদের দেশ, অদ্ভুত ব্যাপার। এই গল্পই শুনেছি যোগিনীদের, কোনোদিন দেখিনি চোখে। মা আমাকে খুব ভালোবাসতেন, খাওয়ার দাওয়ার প্রচুর দিতেন, আমাকে কাপড় ঠাপড় দিতেন, এনে তুই পর খাওয়া দাওয়া। মা জানে মাঝে মধ্যে আমাকে সিগারেট ফিগারেট খেতেও পয়সা দিত। তখন সিগারেট বিড়ি খেতাম, মিথ্যে কথা বলে লাভ নেই, বিড়ি খাওয়ার পয়সাও দিত। খুব ভালোবাসতেন মা, দেহ রেখেছে। তো মা আমায় নিয়ে গেল, প্রথম নিয়ে গেল এই যোগিনী। আগে বলেনি, এই প্রথমে বলছিলাম আমরা 64 যোগিনী, অষ্ট যোগিনী, কোটি যোগিনী নাম শুনেছি। এই যোগিনীগুলো সেই যোগিনী না। আসামে 3টে জায়গা আছে যাকে বলা হয় নারী শাসিত জায়গা। ত্রিয়ারাজ বলা হয় বা ত্রিয়া প্রদেশ বলা হয়। এখানে নারী রাজ চলে। এখানে যারা থাকে, যে মেয়েগুলো, তারা মা ভৈরবী রূপে তাদের পুজো করা হয়। কামাখ্যায় জানবে মায়ের জনি পাতিত হয়েছে, তো মায়ের জনি কামাখ্যায়। আর কামাখ্যায় দেখবে কুমারী পুজো হয়, কারণ মা কুমারী বলে। আর কামাখ্যার যে সিক্রেট পুজো সেটা হলো জনি পুজো। আর এখানে এই জনি পুজোটা হতো এই 3টে জায়গায়। কামাখ্যা মন্দিরের আশেপাশে এসব হয় না, কিন্তু যারা পার্সোনালি ভৈরবী সাধনা ফাধনা করে নিজের ভৈরবী নিয়ে গিয়ে, সেটা আলাদা ব্যাপার। আর যারা সত্যি ভৈরবীর উপাসনা করে বা ভৈরবী সাধনা করেছে কামাখ্যায় গিয়ে, তারা এই 3টে জায়গায় মধ্যে যে কোনো এক জায়গায় গিয়ে করে আসতে হয়। বর্তমানে এখনো সেখানে ভৈরবীরা থাকে, তারা নিজেদের যোগিনী বলে আখ্যা দেয়। কিন্তু তুমি মনে করলে গিয়ে তাদের দেখতে পাবে না, এটাই তো রহস্য। প্রথমত একটা বলি, একটা স্পট কামাখ্যার সবচেয়ে টপ ভুবনেশ্বরী মন্দির। এই ভুবনেশ্বরী মন্দিরের ওখান থেকে একটা রাস্তা যায় ওপর দিকে গিয়ে, আগে একদম টপে যেতে হবে, ওখান থেকে একটা রাস্তা যায় তিরিয়া প্রদেশ। সেখানে শুধু মেয়েরা থাকে, আর এরা নিজেদের যোগিনী বলে। এরা দীর্ঘদিন ধরে সাধনা করে যাচ্ছে। এদের মধ্যে ম্যাক্সিমামই আছে খাসিয়া জাতি বলে একটা জাতি হয়। খাসিয়া জাত টাইপ অফ ওই নেপালিদের মতো, এরা অনেকটা আসামিস নেপালিস মিলিত টাইপের, ওরা নেপালি টাইপেরই হয় অনেকটা। তো এই খাসিয়া জাতির মহিলাই ওখানে বেশি আছে। মায়ের সাথে আমি ওখানে গেছিলাম। আর একটা জায়গা বলি, যেটা আমাদের কামাখ্যা পাহাড়ে না। 1 মিনিট, ফোনটা একটু সাইলেন্ট করে দিই। আর একটা জায়গা হলো যেখানে নারী শাসিত, সেটা হলো বাডুলি। কামাখ্যা থেকে যেতে হয় বাডুলি বাইকার। এই বাডুলিতেও আছে এই নারী শাসিত জায়গা, যেখানে যোগিনীরা থাকে। এদের থাকা বা এদের যে বৃত্তান্তটা পরে বলছি, আগে জায়গাগুলো বলে নিই। বাডুলি, এই বাডুলি পুরো পাহাড় জঙ্গল, ওখানে দিনের বেলাতেও বাঘ বেরিয়ে যায়। এই বাডুলি খোলে হচ্ছে, বাডুলিতে লোকজন যায় বছরে একবার, শিবরাত্রির সময়। শিবরাত্রির সময় ওখানে লোকজন যায়। বাদুলি যে গুফাটা আছে যেখানেই যোগিনীরা থাকে, সে গুফার দরজা বন্ধই থাকে। শিবরাত্রির সময় দরজাটা অটোমেটিক প্রকট খুলে যায়। শিবরাত্রে লোকে ভেতরে, গুফার ভেতরে ঢুকতে পারে, পুরো ভেতর অবধি যেতে পারে না। আর এই গুফার রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে বলছে, এই রাস্তা সোজা ওখান থেকে এসে বাডুলি থেকে এসে সোজা কামাখ্যায় ঢোকে। এই রাস্তা তলা দিয়ে গুফার ভেতর দিয়ে বাডুলি। আরেকটা জায়গা হলো গুভালি।
এই জায়গাগুলো যারা যায়নি তারা কোনো দিন এই জায়গাগুলোকে জানতেও পারবে না। তারা ওই মায়াং গল্প শুনেছে, রাজা মায়াং, বুড়া মায়াং, এটাই বলবে, আর কামাখ্যার বিভিন্ন স্বরচিত গল্প বলবে। গুভালি বলে আরেকটা জায়গা আছে, অদ্ভুত পাওয়ারফুল জায়গা, 3টে জায়গায় আমার ঘোরা, অদ্ভুত পাওয়ারফুল জায়গা। এইখানেও থাকে সেই যোগিনীরা বা ভৈরবীরা। এখানেও গুফা, জঙ্গল, এই 3টে জায়গায়, এই 3টে জায়গাকে ত্রিয়া প্রদেশ বলা হয় বা ত্রিয়ারাজও বলা হয়। নেটে পেয়ে যাবে তোমরা, মানে গুগলে সার্চ করলে কিভাবে যেতে হয়। আসাম থেকে যেতে হবে গুভালিটা মায়াংয়ের দিকে, আর একটা বললাম কামাখ্যা পর্বতে, আর 2টো হচ্ছে ওই দিকে। আর একটা ঠিকানা আমি বহু আগে দিয়েছিলাম নাগলোক, সেটা হচ্ছে একদম নিচের দিকে, সেটা হচ্ছে বলেছিলাম কোটিলিঙ্গ থেকে গণেশ মন্দিরের নিচের দিকে। এবার আলোচনা করি তাদের জীবনযাপন নিয়ে। এখানে যারা থাকে 12 থেকে শুরু, 12-13 বছরের বয়সের মেয়ে থেকে একদম এজেড মহিলারা, যারা একদম এজেড হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি গুফার বাইরে খুব যাতায়াত করে আর বাইরেও আসে যায়। আর যারা একদম ইয়াং জেনারেশন তারা সচরাচর খুব একটা বেরোয় না। এরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস যেটা করে, এটা আমি পরে জানা, ওদের যাওয়ার পর, দেখার পর, পরে আসার পর, তারপর আমি এটা নিয়ে পরে পড়াশোনা করেছিলাম এটাকে কি বলে। এটাকে বলে সামানিজম। এরা অ্যাকচুয়ালি যেটা প্র্যাকটিস করে সেটা হলো সামানিজম। এবার এই সামানিজমটা কি? অন্য জগতের সাথে কন্টাক্ট রাখা। ধরো ওরা থাকে গুফার ভেতরে কিন্তু অন্য জগতের সাথে কানেক্ট রাখে। ওদের সাধন বল দ্বারা ওরা বিভিন্ন স্পিরিটকে কানেক্ট করে নেয়, আর সেই স্পিরিটকে নিজের মধ্যে নিয়ে নেয়, তার পাওয়ারটাকে নিজের মধ্যে ক্যারি করে, সেই স্পিরিটটাকে তারা নিজের মধ্যে নেয়। এবার কোনো কারণবশত কোনো পুরুষ যদি ওদের গুফায় ঢুকে পড়ে বা চলে যায়, ওদের মুখোমুখি হয়ে যায়, তারা যদি সেই পুরুষ কোনো রকম নিচু মানসিকতা বা খারাপ চিন্তাভাবনা নিয়ে তাদের যদি দেখে, বা কোনো রকম তার মনে যদি কোনো খারাপ চিন্তা আসে, তখন তারা তাকে বশ করে দিত। বশ করে গরু ছাগল বানাতো কি জানি না, কিন্তু আমি যতদূর ওদের ভেতরে গিয়ে শুনেছিলাম তারা বশ করে তাকে রেখে দিত। মানে তার আসার রাস্তা বন্ধ হয়ে যেত, ওখানে তারা কাজবাজ করাতো, রেখে দিত, থাকতো, আসার রাস্তা বন্ধ। আর এরা যেহেতু সামানিজম প্র্যাকটিস করতো, তাহলে এখনো করে, এখনো আছে যোগিনী। এই 3টে জায়গা বললাম, যদি কারো সৌভাগ্য হয় তাহলে ঘুরে এসে দেখতে পাবে। এরা নিজেদের রূপ বদল করে নিতে পারে, মানে এরা অত মহিলা আছে, মহিলা থেকে গরু হয়ে যেতে পারে, পাখি হয়ে যেতে পারে। এই যে বাদুলিতে যে জায়গাটা আছে, বাদুলি যেটা বললাম, এখানে যোগিনীরা কোনো মানুষ যদি গুফার মধ্যে কোনো আচানক ভট করে কেউ ঢুকে পড়েছে বা কোনো কারণবশত এসে পড়েছে, এরা সঙ্গে সঙ্গে চামচিকি বাদুর হয়ে যায়, ভর্তি বাদুর হয়ে যায়। এই যে শিবরাত্রির সময় যে বাদুলিটা খোলে গুফাটা, গুফার একদম ভেতরে যদি চলে যাওয়া যায়, দেখবে বড় বড় বাদুর, চমকাদার, এই বড় বড় আছে, ছোট থেকে বড়, এইটুকু থেকে শুরু করে এত বড়, বিশাল বিশাল বড় ঝুলছে ওপরে সব। আর সারা বছর গুফা বন্ধ থাকে, কিন্তু মানুষ যায় না চট করে, ভরে সাহস করে। আমি ম্যাড্রাসি মায়ের সাথে গেছিলাম, তাই মায়ের এই 3টে জায়গায় যাতায়াত। মা বহু বছর ধরে কামাখ্যার সাধনা করছে, আর সিদ্ধ সাধিকা ছিলেন মা কামাখ্যার। তো এরা নিজেদের রূপ বদলে নিতে পারত। এবার এরা লোক সমাজে খুব একটা আসে না, কারণ এরা হচ্ছে যোগিনীর বেশে অপরূপ সুন্দরী। এরা যেসব নারীরা ভেতরে আছে তারা অপরূপ সুন্দরী, তারা জামা কাপড় পরে না, এরা বিভিন্ন ধরনের মালা ঠালা হেনা তেনা। আর এদের আমি দেখেছি বিভিন্ন ধরনের পশুর, মৃত পশুর জিনিস এরা ব্যবহার করে, ছাল, হাড্ডি গুড্ডি, খপ্পর, বিভিন্ন পশুর মাথা। তুমি গুফাগুলোর ভেতরে গেলেই অনেক কিছু এরকম জিনিস দেখতে পাবে, কিন্তু ওখান থেকে উঠিয়ে আনার সাহস কারণ নেই। গুফার ভেতরে যাওয়া ও গুফা অবধি পৌঁছানোটাই একটা সবচেয়ে বড় টাফ ব্যাপার, নিয়ে আসা তো অনেক দূরের কথা। তো কামাখ্যায় সত্যি এরম জায়গা আছে যেখানে গেলে মানুষকে আটকে দেওয়া হয়।
এখনও বর্তমানে এই 3টে জায়গায় এক্সিস্ট করছে। একটি কামাখ্যায়, দুটো মায়াঙ্গের দিকে, দুটো জায়গায় বললাম, 3টে জায়গায় বলে দিলাম, একটা ভুবনেশ্বরী থেকে, একটা বাডুলি, একটা গোপালী, 3টে। এই 3টে জায়গায় এখনও যোগিনী। আর এরা অম্বুবাচীর সময় সব মায়ের মন্দিরে আসে, কিন্তু সাধারণ মানুষ এদের দেখতে পাবে না। যারা কামাখ্যা সাধনা সেইভাবে করেছে, মায়ের যাদের ওপর কৃপা আছে, আর এই যোগিনীরা যদি মনে করে কাউকে দর্শন দেবে, তবেই তারা তাকে দর্শন দেয়, না হলে দেয় না। দেখবে অনেক কামাখ্যার প্রবীণ সাধক আছে, যারা অনেক পুরনো সাধক, এমনি যারা যায় কামাখ্যায় অম্বুবাচীর সময় গিয়ে ওখানে বসে জপ তপ করলো, ঘুরলো, বেড়ালো, মন্দিরে চক্কর কাটছে, এই করছে সেই করছে, অনেক কিছু করছে, ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, মদ খাচ্ছে, রুম নেওয়া আছে, করে। কিন্তু খুব প্রবীণ কিছু সাধক দেখবে তারা হোল নাইট ওই সিঁড়িতে বসে কোনো একটা কোণে, ওই দিকের কোণে বসে হোল নাইট আসন পাতা, তার কোনো দিকে ধ্যান নেই, সে তার মতো জপ করে যাচ্ছে। কারণ সে জানে কোনো না কোনো এক সময় এই যে মায়ের সহচরী এরা ঠিক আসবে আর দর্শন দেবে। আর দর্শন দেয় এরা সাধারণ মানুষকে বা সাধককে দর্শন দেয় এই অম্বুবাচীর সময়। অম্বুবাচীর সময় কঠোর সাধনায় যারা মায়ের মন্দিরে বা ওই নীলাচল পর্বতে আনাচে কানাচে বসে থাকে, তারা কিন্তু এদের দর্শন পায়। এই সময় এরা আসে, পুরো নেমে আসে মায়ের ধরাধামে। তো এরা নীলাচল পর্বতেও আছে। আর দুটো জায়গা আমি বললাম, কামাখ্যায় যেমন কুমারী পুজোর চল আছে, ঠিক এই ভৈরবীদের বা যোগিনীদের যদি এরা তোমাকে সুযোগ দেবে মনে করে, বা যদি কৃপা করে তোমার উপর, মা কামাখ্যা বা এই যোগিনীদের কৃপা হয়, তাহলে ওরা তোমাকে জীবন্ত যোনি পুজো করতে দেবে। এরা নিজেদের যোনিকে পুজো করতে দেয়। আমি ওই গুফার ভেতরে গিয়ে সেটা করে এসেছিলাম ম্যাড্রাজি মায়ের সঙ্গে গিয়ে। এটা আমার অনেক সৌভাগ্য। জেঠু এই রাস্তা বলেছিল বা আমাকে সমস্ত কিছু বলেছিল, কিন্তু জেঠু আর আমাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে, আমাকে নিয়ে গেছিল কিন্তু এই ম্যাড্রাজি মা। তো 13 মাস কামাখ্যায় আমি থেকেছি, বহু কিছু কামাখ্যার রহস্য। এই জন্য কামাখ্যাকে আমাকে প্রচুর লোক চেনে, কামাখ্যাতে অনেকেই চেনে। যেমন আমি অনেকেরই নাম বললাম কোথায় কোথায় ছিলাম। তার কিছুদিন আমি হরেন শর্মার বাড়িতেও ভাড়া ছিলাম, যেটা গেট দিয়ে ঢুকতেই তোমার হচ্ছে এটিএমটা আছে, এটিএমের ওপরে শ্মশানের পাশে হরেন শর্মার বাড়ি। হরেনদাও মারা গেছে, হরেনদাও দেহ রেখে মারা গেছে। ওখানেও কিছুদিন ভাড়া থেকে চতুর্মাসী করেছিলাম। তখন আমার সাথে মোক্ষদা মায়ের সাথে ছিলাম। মোক্ষদা মা একটা ঘরে থাকতো, আমি একটা ঘরে থাকতাম, চতুর্মাসী করেছিলাম ওখানে। তো দীর্ঘদিন কামাখ্যা গেছি, মায়ের অদ্ভুত কৃপা আছে, সত্যি অপার করুণা সিন্ধু মা, অপার কৃপা, মায়ের কৃপায় চলছে। তো কে কি বললো, কে কি না বললো, তাতে কান্না দিয়ে আমি মনে করি সবসময় নিজের পথে এগিয়ে চলো, সোজা পথে এগো। কে কি বললো ভাবার কোনো দরকার নেই। রাস্তায় চলতে গেলে 2-4টে মানুষ বলবে, আর যত তোমায় নিয়ে উল্টো পাল্টা বলছে, যত বলবে তুমি জানবে তুমি তত এগোচ্ছ। তুমি এগোচ্ছ বলেই বলছে। তোমার যদি কোনো অস্তিত্বই না থাকে, তোমার কোনো ভ্যালু থাকতো, তোমাকে নিয়ে কেউ বলতো না। রাস্তাটা পাগলকে নিয়ে কাউকে নিয়ে বলছে, তোমাকে নিয়ে বলছে কেন? তার মানে তোমার ভ্যালু আছে। তার কাছে যে তোমাকে নিয়ে উল্টো পাল্টা বলছে বা যাই বলছে, তার কাছে তোমার একটা বিরাট ভ্যালু কিছু তো আছে, নাহলে তোমায় নিয়ে বলবে না। তো সুতরাং কে কী বললো এসবে কান দেবেন না, নিজের সাধনা করো ভালো করে। সাধনা ভালো করে করলে অবশ্যই ফল পাওয়া যায়, 100%, 1000% ফল পাওয়া যায়, কিন্তু সাধনা ভালো করে করতে হবে। কারো যদি মনে হয় এই 3টে জায়গা অবশ্যই ঘুরে এসো, ভালো লাগবে। যদি মায়ের কৃপা হয় তাহলে ঢুকতে পারবে, না হলে পারবে না। ইয়ং ছেলেপিলেদের অ্যাকচুয়ালি অ্যালাউ করে না, এমনিও সময়ও বন্ধ থাকে। তাও চেষ্টা চলতে করে বাডুলি গোপালী দুটো জায়গাতে প্রচুর বাঘের উৎপাত, সাপের উৎপাতও আছে। বাডুলিতে দিনের বেলায় বাঘ বেরিয়ে যায়, হাতির উৎপাতও আছে। তো বুঝে সুঝে যেও। আমি বললাম বলেই চলে যেতে হবে, আবার কিছু হলে বলবেন উনি বলেছে, সেটা না। হ্যাঁ, মানুষ যায়, খুব কম রেয়ার মানুষ, ওখানকার আদিবাসী মানুষ টানুষরা যায়। তো সাধারণ মানুষ খুব একটা যায় না, কারণ সাধারণ মানুষ এই জায়গাগুলো খুব একটা চেনেও না, যায়ও না। তো যার মনে হবে এই দুটো জায়গা, 3টে জায়গা ঘুরে এসো। ভালো থেকো। জয় শ্রী মহাকাল।